আমি শওকত মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেবো। ভাঙড়ে নেতাগিরি করতে দেবো না। ওর জিতনা চ্যানেল আছে, ও কাজে লাগাতে পারে। তালি মাননীয় শওকত মোল্লা মহাশয়ের তিনটে ফোন নাম্বার আমি ব্ল্যাক লিস্ট করতাম না। নেড়া একবার বেলতলায় যায়, বারবার কিন্তু বেলতলায় যায় না। 4 আনার নকুলদানা কি 12 আনার নকুলদানা, বা ভাঙড় কার নির্দেশে চলবে, বা ভাঙড়ে কারা রাজ করবে, ভাঙড়ের ভূমিপুত্ররাই কিন্তু ঠিক করবে। খুব হিসেব করে কমেন্ট করবেন আপনারা। আমার যদি এক বাপে জন্ম দিয়ে থাকে এই ভাঙড় থেকে, আমি শওকত মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেবো। সে সেখানকার নেতা, সে সেখানেই নেতাগিরি করুক, ভাঙড়ে নেতাগিরি করতে দেবো না। ওর জিতনা চ্যানেল আছে, ও কাজে লাগাতে পারে। ওকে আমি ভাঙড়ে রাজ করতে দেবো না। আমার কোন কোন জায়গায় ছুটতে হয় না ছুটতে হয়, আমি সমস্ত জায়গায় ছুটে কমপ্লিট করে তবে কিন্তু লাইভে এসেছি। একজন লিখছে শওকত মোল্লা সোশ্যাল মিডিয়া ছেলের টিমেরা এসে গালাগালি করছে। তো ওরা গালাগালি করবে, তোদের গা জ্বালা করছে, তা গালাগালি করবে না আমাকে? ওদের গায়ে ফোঁকসা পড়ে যাচ্ছে এমনি, আগামী দিনে ওদের পোড়া হয়ে যাবে গায়ে। ওদের যা করবো ওদের তুলে নাচাবো আমি। ভেবে সেটা কি? আরে মাননীয় শওকত মোল্লা মহাশয়ের একটা কয়ে খারাপ আছে, রাজনীতি মানুষ করে, এত মিটিং কি করা লাগে কখনো একটা বিধানসভায়? আমি মানলাম ভাঙড় বিধানসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পাখির চোখ, প্রত্যেক দিন মিটিং করতে হবে, কোন ইয়েতে লেখা রয়েছে? আরে মানুষের যখন কাজ করবে, একটা রাজনৈতিক নেতা, কোনো রাজনৈতিক নেতা যখন মানুষের কাজ করবে বা উন্নয়ন করবে, তাকে কিন্তু এত মিটিং করা লাগে না। 294টা বিধানসভা আছে পশ্চিমবাংলার ভিতরে, এত মিটিং করতেও হয় না যতটা মিটিং ভাঙড়ে হয়। এত মিটিং করা লাগে? এত মিটিং করা কি লাগে? আমি মাননীয় শওকত মোল্লা মহাশয়ের কাছে প্রশ্নটা করে দিলাম, এত মিটিং কি করা লাগে একটা বিধানসভায়? মানে এত পরিমাণ প্রোগ্রাম দেবে রাজনৈতিক নেতারা, যারা ওর পিছনে আছে, ওনার পিছনে আছে, যে তারা ওই গাড়ি ভাড়া দিতে দিতে তারা সর্বশান্ত হয়ে পড়বে, শুধু গাড়ি ভাড়ার টাকা গুনতে গুনতে। এই যে রিসেন্ট আমি একটা জীবনতলায় একটা যোগদান করালাম মাননীয় শওকত মোল্লা মহাশয়ের হাত ধরে, 26খানা স্করপিও গিয়েছে। তাহলে 26খানা স্করপিওর 52,000 টাকা ভাড়া, আর 26খানা স্করপিও 100 টাকা চা ধরুন, কত টাকা হয়? উত্তরটা আপনারা দেন। আমি দলটা তৃণমূল কংগ্রেসই করব। তৃণমূল কংগ্রেসকে যেমন শক্তিশালী করে আসছি ঠিক তেমনই শক্তিশালী করব, কিন্তু আমি মাননীয় শওকত মোল্লা মহাশয়ের হাত ধরে কিন্তু রাজনীতিটা করব না। আমার যত চ্যানেল আছে আমি প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। আমি 72 ঘন্টা টাইম দিয়েছিলাম যে আমি 72 ঘন্টার ভিতরে একটা খেল খেলবো। সবে 48 ঘন্টা হয়েছে, এখনো 24 ঘন্টা বাকি আছে। এই 24 ঘন্টার ভিতরে ভাঙড়ের মানুষ বুঝতে পারবে যে আমার চ্যানেল কত দূর আছে বা আমার মাথার উপরে কে আছে। আমি যখন মাননীয় শওকত মোল্লা মহাশয়ের কাছে গেছি, শওকত মোল্লা মহাশয় তিনি বলতো যে তুমি কালকে এসো, ফের একবার একটা বৈঠক হোক, কবে যোগদান করবে তুমি শুধু এটা বলো। দাদা যোগদান তো করবোই, যোগদান করবো বলে তো আপনার সঙ্গে বারবার এই বৈঠকগুলো চলছে। তো যখনই বৈঠকের সিদ্ধান্ত হতো তখনই ওনার যে পার্সোনাল লোক আমাদের মন্তাজুল ভাই বলতো যে দাদা একটা জিনিস ভালোবাসে। মানে কি বলে, ও লোক সবসময় চায় যে নূতন লোকজন নিয়ে আসবে। তা আমি যতবার 9টা মিটিং হয়েছে যোগদানের আগে, প্রত্যেকটা মিটিংয়ের ভিডিও ছবি আমার কাছে আছে। কেউ যদি দেখতে চায় দেখাবো। আমি তো এখানে লাইভে দিতে পারবো না, কেউ যদি দেখতে চায় পার্সোনাল আমার সঙ্গে দেখা করবে, আমি ফোন নাম্বার দেবো এই লাইভের মাধ্যমে, প্রত্যেকেই ফোন নাম্বার দেবো, 2টো কন্ট্যাক্ট নাম্বার দেবো আমি। তো আমি নূতন এক একটা অঞ্চলের লোক এক একদিন নিয়ে যাই, 8টা 10টা করে গাড়ি নিয়ে যাই। তাহলে তারা যে যোগদান করবে তো সেই গাড়ি ভাড়াটা তো তারা দেবে না, সেই গাড়ি ভাড়ার টাকাটা তো আমার গুনতে হয়েছে। তাহলে একটা গাড়ি যদি যায় তার 2000 টাকা ভাড়া আছে। এইবার সেই গাড়িগুলো গিয়ে, ওটা হচ্ছে কালীতলা মোড়ে আমি সব গাড়ি দাঁড় করাতাম। প্রত্যেকটা এতে ক্রাইম ব্রাঞ্চের রিপোর্ট আছে এবং ভিডিও ভেরিফিকেশনে রিপোর্ট আছে এবং আমাদের কাঁঠালিয়াতেও রিপোর্ট আছে কতগুলো করে গাড়ি সপ্তাহে এমএলএর অফিসে গিয়েছে জীবনতলাতে। তাহলে সেই কালীতলাতে গিয়ে বাঁহাতে একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানে যে কেউ গিয়ে প্রমাণ নিতে পারে একদিন 5,000 7,000 টাকা শুধু চায়ের দাম দিয়েছে। বা এমএলএ সাহেবের যে রাইট হ্যান্ড আছে মন্তাজুল ভাই, তার যদি সৎ সাহস থাকে তিনি কালকেরই একটা লাইভ দিয়ে বলুক যে আমি 5-7 হাজার টাকা পর্যন্ত চায়ের দাম দিয়েছি কিনা। হায়েস্ট 7,800 টাকা পর্যন্ত একদিনের চায়ের দাম দিয়েছি। তাহলে সেই টাকাগুলো তো আমার এক একটা টাকা রক্ত ঘামানো টাকা। তাহলে আমার কিন্তু একটা হিসেব আছে যে আমি কত টাকা রাজনীতি ঢুকে খরচা করেছি। তারপরে যে রাজনৈতিক মিটিংগুলো হলো, এই যে মানে আমাদের মাননীয় সাংসদ দুর্গাপুজো উদ্বোধনে এসেছিল সায়নী ঘোষ মহাশয়া, তানার এতেও কিন্তু আমি 78খানা বাইক নিয়ে আমি কিন্তু
এমএলএ সাহেবের পিছন পিছন ঘুরেছি। তাহলে 78খানা বাইক যদি ঘোরে, তাহলে প্রত্যেকটা বাইক অন্তত 200 টাকা তেল যাবে। তাহলে এরকম সব মিটিংয়ে আমি কিন্তু শুধু তেলটা দিয়েছি, আমি কিন্তু কারোর বিরিয়ানি খাইয়ে বা টাকার লোভ দেখিয়ে কারোর আমি নিয়ে যাইনি। তাহলে এক্ষেত্রে আমাদের মাননীয় শওকত মোল্লা মহাশয় এতটা চালাক এবং এতটা চতুর, কোনোদিনও কিন্তু আমার কাছে বলেনি যে কিভাবে চালাচ্ছ বা কিভাবে এইসব গাড়ি ভাড়া টাড়াগুলো দিচ্ছ, বা তুমি 5,000 রেখে দাও বা 10,000 রেখে দাও, বা আজকের এই মিটিংয়ে অন্তত 20টা গাড়ি এসে তুমি অন্তত 20,000 টাকায় গাড়ি ভাড়া লাও। তিনি কিন্তু 5 টাকা আমার কোনোদিনও দিয়ে সাহায্য করি, আর তার কাছে কোনোদিন আমি চাইও নি, বা তিনি দেওয়ার কথা আমাকে বলেও নি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন। আর এই মাননীয় শওকত মোল্লা মহাশয়ের একটা কয়ে খারাপ আছে, রাজনীতি মানুষ করে, এত মিটিং কি করা লাগে কখনো একটা বিধানসভায়? আমি মানলাম ভাঙড় বিধানসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পাখির চোখ, প্রত্যেক দিন মিটিং করতে হবে, কোন ইয়েতে লেখা রয়েছে? আরে মানুষের যখন কাজ করবে একটা রাজনৈতিক নেতা, মানুষ যখন একটা মানুষের, দেখো বাজে কমেন্ট যারা করছে প্রত্যেকের কিন্তু আমি 2-4 জন বাজে কমেন্ট করেছে এই পর্যন্ত, আমি জানি তারা কার লোক, তাদের আমি উত্তরটা আমি একদম কড়াই ঘন্টায় বুঝিয়ে দিয়ে তারপর আমি লাইভ শেষ করব। মানুষ যখন, কোনো রাজনৈতিক নেতা যখন মানুষের কাজ করবে বা উন্নয়ন করবে, তাকে কিন্তু এত মিটিং করা লাগে না। 294টা বিধানসভা আছে পশ্চিমবাংলার ভিতরে, এত মিটিং করতেও হয় না যতটা মিটিং ভাঙড়ে হয়। এত মিটিং করা লাগে? এত মিটিং করা কি লাগে? আমি মাননীয় শওকত মোল্লা মহাশয়ের কাছে প্রশ্নটা করে দিলাম, এত মিটিং কি করা লাগে একটা বিধানসভায়? মানে এত পরিমাণ প্রোগ্রাম দেবে রাজনৈতিক নেতারা, যারা ওর পিছনে আছে, ওনার পিছনে আছে, যে তারা ওই গাড়ি ভাড়া দিতে দিতে তারা সর্বশান্ত হয়ে পড়বে, শুধু গাড়ি ভাড়ার টাকা গুনতে গুনতে। এই যে রিসেন্ট আমি একটা জীবনতলায় একটা যোগদান করালাম মাননীয় শওকত মোল্লা মহাশয়ের হাত ধরে, 26খানা স্করপিও গিয়েছে। তাহলে 26খানা স্করপিওর 52,000 টাকা ভাড়া, আর 26খানা স্করপিও 100 টাকা চা ধরুন, কত টাকা হয়? উত্তরটা আপনারা দেন। দেখো, যারা 2-1 জন আমাকে গালাগালি দিচ্ছে, আমি তাদের বলতে চাই, আপনারাও একদিন বুঝতে পারবেন যে, বা আমার সঙ্গে যদি আপনারা 2 দিন ভালোভাবে মেশেন, তাহলে বুঝতে পারবেন যে কে ভালো আর কে সৎ। আমি দলটা তৃণমূল কংগ্রেসই করব, এবং তৃণমূল কংগ্রেসকে যেমন শক্তিশালী করে আসছি ঠিক তেমনই শক্তিশালী করব, কিন্তু আমি মাননীয় শওকত মোল্লা মহাশয়ের হাত ধরে কিন্তু রাজনীতিটা করব না। আমার যত চ্যানেল আছে আমি প্রত্যেকের সঙ্গে কথা বলেছি, আমি 72 ঘন্টা টাইম দিয়েছিলাম যে আমি 72 ঘন্টার ভিতরে একটা খেল খেলবো। সবে 48 ঘন্টা হয়েছে, এখনো 24 ঘন্টা বাকি আছে। এই 24 ঘন্টার ভিতরে ভাঙড়ের মানুষ বুঝতে পারবে যে আমার চ্যানেল কত দূর আছে বা আমার মাথার উপরে কে আছে। হালকা ইন্ধন কিন্তু ভাঙড়ের মানুষ পেয়েছে। আমি কিন্তু এটাও বলেছিলাম যে ভাঙড় বিধানসভায় 298টা বুথ আছে, প্রত্যেকটা বুথে যদি আমার ভক্ত 10টা করে লোক থাকে আছে। একটা কমেন্ট বারবার করছে, 12 আনার নকুলদানা, 4 আনার নকুলদানা। আমি তাকে একটা কথা বলতে চাই, কখনো কোনো মানুষকে ছোট ভাববে না, আর শত্রুকে কোনোদিনও আপন ভাববে না। আর আমি যদি শত্রুকে আপন ভাবতাম, তাহলে মাননীয় শওকত মোল্লা মহাশয়ের 3-3টে ফোন নাম্বার আমি ব্ল্যাক লিস্ট করতাম না। নেড়া একবার বেলতলায় যায়, বারবার কিন্তু বেলতলায় যায় না। 4 আনার নকুলদানা কি 12 আনার নকুলদানা, বা ভাঙড় কার নির্দেশে চলবে, বা ভাঙড়ে কারা রাজ করবে, ভাঙড়ের ভূমিপুত্ররাই কিন্তু ঠিক করবে। খুব হিসেব করে কমেন্ট করবেন আপনারা। আমরা কিন্তু ভাঙড়ের ভূমিপুত্র, আমরা তুলতেও পারি, টেনে ছুঁড়ে ফেলে দিতে পারি, আমাদের সাথে মানুষ আছে ভাঙড়ের। এই ধরনের কমেন্ট করবেন না। আমার যদি এক বাপে জন্ম দিয়ে থাকে এই ভাঙড় থেকে, আমি শওকত মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেবো। সে সেখানকার নেতা, সে সেখানেই নেতাগিরি করুক, ভাঙড়ে নেতাগিরি করতে দেবো না। ওর জিতনা চ্যানেল আছে, ও কাজে লাগাতে পারে, ওকে আমি ভাঙড়ে রাজ করতে দেবো না। আমার কোন কোন জায়গায় ছুটতে হয় না ছুটতে হয় আমি সমস্ত জায়গায় ছুটে কমপ্লিট করে তবে কিন্তু লাইভ এসেছি। এই 4 আনার নকুলদানা 12 আনার নকুলদানা আমাকে শোনাবেন না। তার আগেই আমি বলেছি যে, তার নাম নিয়ে বলিনি, যে তিনি বলেছে যে কাক যদি বারবার করে গায়ে চুন লাগায় বা সে কিন্তু বগের মতো সাদা হয় না। আমি কিন্তু এই উদ্দেশ্য নিয়ে একটা ছোট্ট গল্প শুনিয়েছি। সুতরাং এই ধরনের কমেন্ট আপনারা করবেন না, আপনাদের কমেন্টের উত্তর দেব। আচ্ছা,
আরেকজন করছে অনেক কিছু ছিঁড়ে দেখাবে। আমি কি ছিঁড়বো? সময় কথা বলবে। কখনো কোনো মানুষকে ছোট ভাববেন না। আমাদের গ্রামে একটা ছেলে ছিল, তাকে একটা বিভিন্ন নামে রাগাতো। একজন লিখছে শওকত মোল্লা সোশ্যাল মিডিয়া ছেলের টিমের এসে গালাগালি করছে। তো ওরা গালাগালি করবে, তোদের গা জ্বালা করছে, তা গালাগালি করবে না আমাকে? ওদের গায়ে ফোঁকসা পড়ে যাচ্ছে এমনি, আগামী দিনে ওদের পোড়া হয়ে যাবে গায়ে। ওদের যা করবো, ওদের তুলে নাচাবো আমি। ভেবেছেটা কি? ওরা ভাঙড়ের রাজ্জাক পায়নি যে কোনো কিছু করবে আর তার বউ এসে একটা চাকরি হাত পেতে নিয়ে নেবে, আর তাকে তার ভাইটাই সেটিং করিয়ে কোনো কিছু ঘটিয়ে দেবে। দল আমি তৃণমূল কংগ্রেসটাই করব, কিন্তু ভাঙড়ের নেতৃত্ব কারা থাকবে সেটা দল ঠিক করবে, খুব তাড়াতাড়ি ঠিক করবে। একটু ধৈর্য ধরো, সবে পানি গরম হয়েছে। আমি মানুষের পাশে দাঁড়াই। আমি শানপুকুর অঞ্চলে গিয়েছিলাম এবং চালতেবেড়িয়া অঞ্চলে। সেক্ষেত্রে যখন আমি বেলা তখন 1টা-1:30 নাগাদ আমি যখন ভাঙড়ে আসি, তখন আমার সঙ্গে বেশ অনেকেই লোকজন ছিল। তারা যখন ভাঙড় থেকে, আমি তখন বললাম যে দুপুর হয়ে গেছে আর এমনি কালী পুজো, তো তোমরা বাড়ি চলে যাও সবাই। আমার শ্বশুর বাড়িতে নেমন্তন্ন ছিল। আমি যখন সেখানে যাই, তো তখন আমার উপরে, আমার কনস্ট্রাকশন সাইটে 30টা বাইকে 60 জন যায়। এবং সেখানে গিয়ে ওখানে গিয়ে কিছু একটা জায়গা ভাঙচুর চালায় এবং সেখান থেকে কিন্তু আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে তারা রওনা হয়। 30টা বাইকে 60 জন ছিল। যারা ওই শেখেরা বলে তারা ছিল এবং মূল মদতদাতা ছিল অদূত, এবং পুরোপুরি খুনের চক্রান্ত। সবাই সশস্ত্রভাবে আর্মস নিয়ে আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আসে এবং ওখান থেকে আমার একটা বাঁচানোর মালিক উপর আল্লাহ, হেল্লা একটা আমার তৃণমূল কর্মী, সে আমাকে ফোন করে, কেউ একজন ফোন করে বলে, দাদা তুমি কোথায় আছো? তুমি ইমিডিয়েটলি একটু সরে যাও, তুমি কিন্তু আজ মার্ডার হয়ে যাবে। তো আমি যেই আমার শ্বশুর বাড়ির থেকে, আমি যে অবস্থায় ছিলাম, লুঙ্গি পরে আর একটা পাঞ্জাবি গায়ে দিয়ে, লুঙ্গিটা আমি পরেছিলাম আর খালি গায়ে ছিলাম, একটা পাঞ্জাবিটা গায়ে, পাঞ্জাবির বোতাম লাগানোর পর্যন্ত টাইম পাইনি আমি সঙ্গে সঙ্গে আমি বাইক নিয়ে যেই উঠি, একদম মানে ঠিক এই ভাষায়, এই দাঁড়া, তোকে আজ দেখা হবে বলে আমার পিছন ধাওয়া করে 30টা বাইক। এবং আমি প্রচন্ড স্পিডে বাইক চালিয়ে ওই ভাঙড় খালপাড় রাস্তা দিয়ে চিড়েতলায় গিয়ে কিছুক্ষণের জন্য গা টাকা দিই। এবং ওরা বানিয়াড়ায় 3টে বুথে ঢোকে, ওই অদূত ঢুকে যারা আমার লোকজন আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করে যেখানে বাপি এসছে কিনা, এবং তারা দীর্ঘক্ষণ ধরে ওখানে অপেক্ষা করে। আমি কিন্তু মাননীয় শওকত মোল্লা মহাশয়কে ফোন করি যে দাদা এইটা হচ্ছেটা কি? আমি তৃণমূল দল করছি, সামান্য একটা ব্যাপার ঘটেছিল, একটা 12-13 হাজার টাকার লেনদেন, আমি মিটিয়ে দিয়েছি, তাদের কাছে ভুল স্বীকার করেছি, আর এই অদূত আমাকে এরকম হামলা করছে। বলছি অদূত তো এরকম লোকই না, ও তো ওরকম করতেই পারে না। আচ্ছা আমি বিষয়টা দেখছি বলে উনি ফোনটা কেটে দেয়। তারপর থেকে টানা 2 দিন কিন্তু এমএলএ আমাকে ফোন করেনি। তাহলে আমি যে এই তৃণমূল দলটা করছি, তাহলে সেক্ষেত্রে আমার পাশে দাঁড়ানো দরকার ছিল। আমি তৃণমূল কংগ্রেসে ঢোকার পরে মাননীয় শওকত মোল্লা মহাশয়ের হাত শক্তিশালী হচ্ছিল, যোগদান করাচ্ছিলাম। উল্টে সেখানে আমাকে কোনো সহযোগিতা করেনি। এই যে অদূত আমার উপরে এত বড় একটা হামলা চালালো, সে কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি। এবং তার পরের দিনই কি দেখলাম, এমএলএ তো আমাকে ফোন 2 দিন করেনি, তার পরের দিন দেখলাম পঞ্চায়েতে একটা মিটিং আছে, সেখানে এমএলএ এসছে। এমএলএ আসার পরে অদূত এমএলএ কে এরকম ফুল দিয়ে বরণ করছে। তাই আমি শুধু ভাবলাম যে তো পুরো সেম টু সেম রাজ্জাকের মতন আমি মার্ডার হয়ে যেতাম। আর রাজ্জাক যেভাবে মার্ডার হয়েছে, মার্ডার হওয়ার পরে কিছু তৃণমূলের লোকজন ফাঁসানো হলো, কিছু আইএসএফ এর লোকজনও জেলে গেল। শুনছি আবার সব অনেকেই ছাড়া পেয়ে গেছে, হয়তো মেন আসামিও হয়তো ছাড়া পেয়ে যাবে। সেটা রাজ্জাকের বউকে একটা চাকরি ধরিয়ে দিল। তাহলে আমিও কি সেম এই রাজ্জাকের মতো মার্ডার হতে গিয়েছিলাম? প্রশ্নটা আমি ছুড়ে দিলাম সবার কাছে। একজন লিখছে, রফিকুল ভাই তুমি যেন হাল ছেড়ো না। আমি হাল ছাড়া ছেলে নয়, আর হাল ছাড়ার জন্য আমি রাজনীতিতে আসিনি। আমি এমনই এক ধরনের ছেলে, আমার নাম বাপি। আমি যেটাতে একবার হাত দিই সেই কাজ আমি শেষ করে তবে ছাড়ি। আজকে কিন্তু অনেক মাওলানা সাহেবরা আমাকে ফোন করেছে, বসিরহাট থেকে, ফুরপুরা শরীফ থেকে। তারা আমার এই প্রতিবাদকে কুর্নিশ জানিয়েছে এবং তারা আমার সঙ্গে সহমত যে না, অনেকদিন পরে তুমি তৃণমূল দল করছো, করো,
আমরাও তোমার সাপোর্টে আছি, কিন্তু তোমার কোনো অসুবিধা হলে তুমি আমাদেরকে জানাবে। আমি নাম বললাম না, ভয় পাওয়ার কিছু নেই, আমি সুস্থ আছি, সেভ আছি। খুব তাড়াতাড়ি ভাঙড়ে নূতন কিছু ঘটবে এবং স্বচ্ছ ভাঙড় গঠন হবে। আমি কিন্তু যেটা বলি সেটা কিন্তু কাজে করে দেখাই। ভাঙড় বিধানসভাটা স্বচ্ছ ভাঙড় বিধানসভা গঠন হবে, যেখানে এত রাজনৈতিক মিটিং মিছিল হবে না, কোনো মায়ের কোল খালি হবে না, যেখানে মানুষ নাম শুনবে যে কে ভোটে দাঁড়িয়েছে না অমুক, ভোট হয়ে যাবে। এবং দেখো এখানে হাসির চিহ্ন দিয়ে কোনো লাভ নেই। যারা হাসির চিহ্ন দিচ্ছে, এক দুজন দিয়েছে, স্বচ্ছ ভাঙড় গঠন হবে, একটু সময়ের অপেক্ষা। যোগ্য নেতৃত্বরা সামনে আসবে ভাঙড়ে, অযোগ্যরা কোথায় যাবে সেটা আমি বলতে পারবো না, কারণ তত বড় নেতা আমি এখনো হতে পারিনি। তবে আমি সেই সুব্যবস্থাটা করব, যাতে অযোগ্য দুর্নীতিবাজ নেতারা যাতে দলে না থাকতে পারে। কোথায় যেতে হয় সব কলকাঠি আমার কাছে আছে, সেটা সময় বলে দেবে। বড় বড় ভাষণ মারিসনি ভাই, আমরা কিন্তু ভাষণ মারা ছেলে না, যেটা মুখী বলি সেটা করে দেখাই। যারা দু দশজন হয়তো খারাপ কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে বলি, খুব তাড়াতাড়ি আপনাদেরও আমার কাছে আসতে হবে, শুধু সময়, একটু সময় অপেক্ষা, ধৈর্য ধরো, অনেক কিছু দেখতে পারো। 2026-এর বিধানসভা ভাঙড়ে কি ঘটবে, কে এখানে দায়িত্বে আসবে না আসবে, একটু যেটা আমি যখন আমাকে মারার চক্রান্ত করা হলো, খুনের চক্রান্ত করা হলো, আমি তোর টোটাল তথ্য তুলে নিয়েছি। ভাঙড়ে কে দায়িত্বে আসবে বা কে গায়ের জোরে দায়িত্ব পালাচ্ছে, এখন একটু সময় অপেক্ষা, ধৈর্য ধরো, সকলে নেওয়া ফলে একটু ধৈর্য অপেক্ষা। একজন লিখছে আরাবুল ইসলাম ছাড়া ভাঙড় চলে না। আরাবুল ইসলাম দেখুন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে তিনি ভাঙড়ে তৃণমূল দলটা এনেছিল, তিনি অনেক পরিশ্রম করে রেখে দিয়েছে। তিনি যদি দলে ফেরে, দল তাঁরও তো একটা বেশ আছে ভাঙড়ে, সেটা তার ব্যাপার, তিনি কীভাবে রাজনীতি করছে বা তার সঙ্গে তিনি তাদের সঙ্গে যোগাযোগ রেখে দিয়েছে। কারণ দলটা তো তিনি শুরুতেই করেছিল না, বা এখনও তিনি সেই দলে আছে, হয়তো কোনো কারণবশত কারো দ্বারা তিনি অনেকটা দূরে আছে এখন দল থেকে। তিনি যদি দলে আসে, তারা একটা চ্যানেল, তিনি একটা বড় মাপের লিডার, দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে, 2006-এর বিধায়ক ভাঙড়ে তৃণমূলের 6টা এমএলএ জিতেছিল, তার ভিতরে আরাবুল ইসলাম একজন।